হ্যাঁ, এবার রেকর্ডিংটা অন আছে। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি যে অর্ডার ব্লক, যেখানে প্রচুর পরিমাণের অর্ডার ব্লক করা আছে। বুঝতে পেরেছেন? আর এই অর্ডারগুলো কে দেয়? স্মার্ট মানি দেয়। স্মার্ট মানি যেই সকল জায়গায় প্রচুর পরিমাণে অর্ডার ব্লক করে রাখে, সেইখানে আমরা ক্যান্ডেলের অনেক দ্রুত মুভমেন্ট দেখতে পাই। হাই স্পিডে ক্যান্ডেল মুভ করে, ওপরে যায়, নিচে আসে। ঠিক আছে? তো সেই জায়গাটা আমরা মার্ক করে রাখি। এখন এই অর্ডার ব্লকের অনেকগুলো ধরন রয়েছে। যেমন একটা অর্ডার ব্লক রয়েছে নর্মাল অর্ডার ব্লক, একটা হলো রেঞ্জ অর্ডার ব্লক, একটা হলো পিভট অর্ডার ব্লক। এই বিষয়ে সমস্ত যে অর্ডার ব্লকগুলো রয়েছে এই বিষয়গুলোতে আমাদের একটু মনোযোগ দিতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু নলেজ থাকা লাগবে। বুঝতে পেরেছেন? অর্ডার ব্লক বিষয়টা তো বুঝলাম, যেখানে প্রচুর পরিমাণে অর্ডার পড়ে, স্মার্ট মানির অর্ডার পড়ে, এবং স্মার্ট মানির কিছু ক্যান্ডেল সেখানে তৈরি হয়, সেখানে অ্যাপবিজি তৈরি হয়। দ্রুত যখন মার্কেট বুম করে তখন সেইখানে ইমব্যালেন্স তৈরি হয় মার্কেটে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই এফবিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? তো এই অর্ডার ব্লক কিন্তু বিভিন্ন ধরনের হয়, সেগুলো আমাদের একটু জানতে হবে। রেকর্ডিং অন করেছি মুন্না ভাই, আগে অন ছিল না, এখন অন করেছি। আচ্ছা, মার্কেট যখন উপরে যায় তখন আমরা এরকম পুল ব্যাক দেখি, রাইট? এটাকে মনে হয় সাদা করলে ভালো হবে। মার্কেট যখন উপরে যায় তখন আমরা পুল ব্যাক দেখি। তো এতটুকু পুল ব্যাক দিয়ে মার্কেট যখন আবার উপরে যাওয়া শুরু করে তখন আমরা কি নিচেরটাকে অর্ডার ব্লক ধরবো? ধরবো যদি মার্কেট এইটাকে ব্রেক করে উপরে চলে যায় হাই স্পিডে, তখন এখানে আমরা অবশ্যই মার্কেটের বিগ ক্যান্ডেল তৈরি করে মার্কেট যে উপরে গেছে স্ট্রংলি, সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, কিন্তু এখন মার্কেট কি করেছে? এটা উপরে গিয়ে ব্রেক অফ স্ট্রাকচার ঘটাই নাই, এইখান থেকে নিচে চলে এসেছে। মানে প্রথমে পুলব্যাক দিয়েছে, পুলব্যাক থেকে আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে, সেখান থেকে গিয়ে আবার এটাকে ব্রেক করে এরপরে মার্কেট উপরে গিয়েছে। অর্থাৎ মার্কেটের এই যে পুলব্যাক, এই পুলব্যাকটার ভিতরে মার্কেট তো এভাবে যাওয়ার কথা, এভাবে না গিয়ে এইখানে আরেকটা হালকা নর্মাল পুলব্যাক দিয়ে আবার নিচে সেটাকে ব্রেক করে তারপর উপরে গিয়েছে। এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা যেটা ড্র করব এটা হচ্ছে নিচেরটা, আর এই নিচেরটাকেই আমরা বলতেছি পিভট অর্ডার ব্লক। বুঝতে পেরেছেন? এই জায়গাটা ড্র করলে আমাদের ফায়দা কি হবে? স্যার, পুলব্যাক এবং ইন্ডোসমেন্ট কি এক জিনিস? না, এক জিনিস না। পুলব্যাক এক জিনিস, ইন্ডোসমেন্ট এক জিনিস। ইন্ডোসমেন্ট ক্লাসটা ভালো মতো দেখিয়ে, ঠিক আছে? তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কেট যখন এটাকে ব্রেক করবে, ব্রেক করার পর গিয়ে এভাবে উপরেরটা ব্রেক করবে, মানে ব্রেক অফ স্ট্রাকচার ঘটাবে এই জায়গায়। ঠিক আছে? তো আমরা এইটাকে অর্ডার ব্লক ধরবো না। যখন এইরকম প্যাটার্ন আমরা মার্কেটে দেখব তখন আমরা এইটা ড্র করব। কারণ এই যে এখানে যে অর্ডারটা ব্লক হয়েছে, মানে প্রচুর পরিমাণে মার্কেটটাও হাই স্পিড উপরে চলে গেল, এইখানে স্মার্ট মানি অবশ্যই এন্ট্রি নিয়েছে এবং সেই এন্ট্রির জায়গাটা আমরা ড্র করব এবং এইটাকে আমরা ড্র করব অ্যাজ এ পিভট অর্ডার ব্লক।
এইটা যদি আমরা ড্র করতে পারি এবং মার্কেটে যদি এই প্যাটার্ন আমাদের চোখে পড়ে, পরবর্তীতে মার্কেট যখন এখানে আসে, এখানে মার্কেট রেসপেক্ট করবে, এটার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আপনারা তো বাইনারিতে ট্রেড নেবেন 1-2 মিনিটে, আপনি এখানে পাবেন, এখানে আপনি গ্রিন ক্যান্ডেল পাবেনই। বুঝতে পেরেছেন? তো এই জন্য এই যে পিভট অর্ডার ব্লক, এইটা ড্র করা অত্যন্ত জরুরি। মার্কেটে যদি আপনি এটা পরে এটা আপনি ড্র করে রাখবেন, এটা যেন মিস না হয়, এখানে ভালো প্রফিট করতে পারবেন আপনি। আচ্ছা, তো এটা হচ্ছে আপসাইডের দিকে। ডাউন সাইডের দিকে কীরকম হইতে পারে? মার্কেট যখন ডাউনে যায় তখন উপরে পুল ব্যাক দেয়, এরপরে আবার নিচে আসার চেষ্টা করে, এসে এই যে এটাকে ক্রস করে ফেলে, এরপরে মার্কেট নিচে চলে আসে। তো এই ক্ষেত্রে আমরা যেটা ড্র করব সেটা হচ্ছে কি এইটা, আর আপ ট্রেন্ডে হবে এইটা। যেহেতু এটা একটা অর্ডার ব্লক, পিভট অর্ডার ব্লক যেখানে, সেখানে অবশ্যই অ্যাপবেজি থাকে, আর যেখানে অ্যাপবেজি সেখানে ইমব্যালেন্স। মার্কেটে ইমব্যালেন্স থাকলে মার্কেট সেটাকে ফিল আপ করার জন্য আসেই। তো মার্কেট যখন এখানে আসবে তখন আমরা এখানে একটা চান্স নিতে পারবো এবং হাই প্রবাবিলিটি ট্রেড পড়বে এখানে। ডাউন সাইডে আমরা যখন এই পিভট অর্ডার ব্লক ড্র করে রাখবো, মার্কেট যখন উপরে যাবে, যেহেতু এখানে অর্ডার ব্লক তার মানে ইমব্যালেন্স অবশ্যই রয়েছে, তো সেখানে যখন মার্কেট পৌঁছাবে তখন আমরা সেখানে ট্রেড প্লেস করতে পারবো। বুঝতে পেরেছেন? এবং সাপোর্টে কী ধরনের ক্যান্ডেল তৈরি করে, যে ধরনের ক্যান্ডেল তৈরি করলে আপনি বেশি শিওর হতে পারবে যে মার্কেট আপের দিকে যাবে, এর মধ্যে একটা ক্যান্ডেল হচ্ছে গিয়ে আপনার সাপোর্টে যখন রিজেকশন ক্যান্ডেল তৈরি হবে, দ্বিতীয় হচ্ছে সাপোর্টে যখন ডোমিনেন্স ক্যান্ডেল তৈরি হবে। সাপোর্টে যদি কনফিউশন ক্যান্ডেল তৈরি হয় তখন আমরা একটু ওয়েট করব, এই কনফিউশনের পরে স্ট্রং রিজেকশন ক্যান্ডেল আসে নাকি ডোমিনেন্স ক্যান্ডেল আসে। যদি ডোমিনেন্স ক্যান্ডেল আসে, আমরা তাহলে পরবর্তী ক্যান্ডেলে আমরা সাপোর্ট থেকে আপের ডিরেকশনে ট্রেড নিতে পারি। রেজিস্ট্যান্স থেকে, অর্থাৎ মার্কেট যদি ডাউনে থাকে তখন এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারি। বুঝতে পেরেছেন? এই 3 ধরনের ক্যান্ডেল অনেক পাওয়ার আছে, ট্রেডের সাপোর্ট বা রেজিস্ট্যান্সে হয়। বাইনারির জন্য এগুলো অনেক জরুরি, বাইনারিতে, ঠিক আছে? ফরেক্সের জন্য তো জরুরি, তবে বাইনারিতে যেহেতু আমাদের একটা ট্রেড উইন হইলে আমাদের এখানে আর প্রয়োজন পড়ে না ট্রেড কন্টিনিউ করা ওই জায়গাটাতে, সেক্ষেত্রে 1-2টা ক্যান্ডেল আসে। ওকে, তো এটা গেল পিভট অর্ডার ব্লক। আমি যদি এটাকে নাম দেই জায়গায়, আর সেটা আপাতত একটু বন্ধ করে রাখলাম। এবার মার্কেট উপরে গিয়ে কিছুটা রেঞ্জ করতেছে এরকম, ঠিক আছে? তো এইভাবে যখন রেঞ্জ করতেছে, আমরা তো অবশ্যই এই জায়গায় রেজিস্ট্যান্স ড্র করব, এই জায়গায় সাপোর্ট ড্র করব, যেহেতু মার্কেট রেঞ্জে রয়েছে। রেঞ্জের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে আপনার সাপোর্ট বা রেজিস্ট্যান্স এটা একেবারে অ্যাকুরেট জায়গা থেকে উঠতেছে না, হয়তো কিছুটা নিচে আসতেছে লিকুইডিটি নেওয়ার জন্য, আবার উপরে যেতেছে লিকুইডিটি নেওয়ার জন্য। এরপর যখন এই জায়গা থেকে প্রচুর পরিমাণে লিকুইডিটি নেওয়া শেষ হয়ে যায়, তখন আমরা কোথাও হতে এইভাবে একটা ব্রেকআউট দেখি। তো যখন এই রেঞ্জ থেকে মার্কেট এই ব্রেকআউটটা দিয়ে বের হয়ে যায়, মুভটা দিয়ে বের হয়ে যায়, এই হাই স্পিডের মুভটা তৈরি করে স্মার্ট মানি, তখন আমরা সেটাকে ড্র করে রাখি এই জায়গাটাতে। যেই জায়গাটা থেকে এই মুভমেন্টটা শুরু হয়েছে, আমরা সেটাকে বলে রাখি রেঞ্জ অর্ডার ব্লক। বুঝতে পেরেছেন কেন এটা রেঞ্জ অর্ডার ব্লক? কারণ রেঞ্জিং মার্কেট থেকে এই যে ব্লকটা, এখানে প্রচুর পরিমাণে অর্ডার এন্ট্রি নেওয়ার কারণে মার্কেট এখান থেকে বুম করে এই রেঞ্জ থেকে বেরিয়ে মার্কেট ট্রেন্ডে ফিরে এসেছে। আচ্ছা, তো যখন মার্কেট এখান থেকে রেঞ্জ ভেঙে উপরে চলে যাবে, তখন এইটাকে আমরা বলবো রেঞ্জ অর্ডার ব্লক। মার্কেট যখন পরবর্তীতে এখানে আসবে, এইখান থেকে মার্কেট আবার উপরে যাবে, এটার চান্স অনেক বেশি হবে।
প্রবাবিলিটি অনেক বেশি হবে, যেহেতু এখানে অর্ডার ব্লক। কাদের অর্ডার? স্মার্ট মানির অর্ডার। আর স্মার্ট মানির অর্ডার তারা এত সহজে লস করতে দেবে না। বুঝতে পেরেছেন? এটাকে নাম দিলাম আমি রেঞ্জ অর্ডার ব্লক। অর্থাৎ ব্লক, রেঞ্জ অর্ডার ব্লক হচ্ছে রেঞ্জিং মার্কেট থেকে যেই মুভমেন্টটা দিয়ে মার্কেটটা বের হয়ে গেছে, সেই মুভমেন্টের নিচের যে অংশটা, সেই লোয়েস্ট পয়েন্টটাকে আমরা বক্স আকারে ড্র করে রাখবো। সেটা হবে আমাদের জন্য রেঞ্জ অর্ডার ব্লক। ওকে, এরপরে আমরা আরেকটা অর্ডার ব্লক দেখব, যেটা আপনার বাইনারিতে ভালো কাজ করবে। মার্কেট উপরে যাচ্ছে এরকম করে, এরপরে আমরা এখানে যে অর্ডার ব্লকটা ড্র করে রেখেছিলাম, যেহেতু এটা রেঞ্জি মার্কেট, তো রেঞ্জ অর্ডার ব্লক। তো মার্কেট পরবর্তীতে যখন এই জায়গায় আসলো, হালকা মুভ দিয়ে যখন এটাকে ব্রেক করে দেয়, আমাদের এই যে অর্ডার ব্লক যেটাকে ছিল সেখানে এসে মার্কেট রেসপেক্ট করেছে, কিন্তু এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার কথা। এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার কথা, কিন্তু সবসময় যায় না। কিছু কিছু ক্ষেত্রে যে কোনো অর্ডার ব্লক সেটা ব্রেক করে ফেলতে পারে মার্কেট। এখানে এসে হালকা একটু রেসপেক্ট দিল, বাইনারির জন্য তো আমাদের এখানে কয়েকটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেলেই হইল, কিন্তু মার্কেট এটা ব্রেক করলো। যখনই মার্কেট কোনো অর্ডার ব্লক ব্রেক করে, তখন সেখানে আরেকটা অর্ডার ব্লক তৈরি হয়, যেটাকে এসএমসির ভাষায় বলা হয় ব্রেকার ব্লক। তো যখনই আমাদের আগের অর্ডার ব্লক, যেখানে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারি, সেটা যখন ব্রেক আউট হয়ে যায়, ব্রেক ডাউন হয়ে যায়, তখন সেখানে নতুন যে অর্ডার ব্লক তৈরি হয় সেটার নাম হচ্ছে ব্রেকার ব্লক। যখন মার্কেটে ব্রেকার ব্লক তৈরি হয়, প্রথমত স্ট্রংলি যে মার্কেটটা এখান থেকে রিজেকশন খেয়েছে, এটা অবশ্যই হাই প্রাইস ছিল, সে হাই প্রাইস থেকে মার্কেট রিজেকশন খেয়েছে। আর এখান থেকে রিজেকশন কারণ হতে পারে যে মার্কেট অনেকক্ষণ ধরে, লং টাইম ধরে মার্কেট উপরের দিকে যাচ্ছিল, মানে মার্কেট হাই পয়েন্টে গিয়ে পৌঁছে গেছে অনেক দিন ধরে, বা বেশ কতক্ষণ ধরে মার্কেট উপরে যাচ্ছিল। এই জন্য মার্কেট হাই পয়েন্ট থেকে রিজেকশন খেয়েছে স্ট্রংলি। যেহেতু স্ট্রংলি রিজেকশন খেয়েছে এবং এখানে যে আমাদের অর্ডার ব্লক ছিল রেঞ্জ মার্কেট, এই রেঞ্জ মার্কেটের যে অর্ডার ব্লকটা, সেই অর্ডার ব্লকটা ব্রেক করে দিয়েছে। এর মানে এখানে স্ট্রংলি সেলার রয়েছে, স্ট্রংলি সেলার রয়েছে। আর এই সেলাররা তখনই আসে যখন স্মার্ট মানি তাদের যে অর্ডার, সেই অর্ডারের যেই টার্গেট নিয়ে তারা প্লেস করেছিল, সেই টার্গেটটা মার্কেট থেকে উঠে যায়। ঠিক আছে? তো যখন এখানে অর্ডার ব্লক থেকে ব্রেকার ব্লক তৈরি হয়, এর মানে ডাউন সাইডের দিকে মার্কেটের জোর বেশি, মার্কেটের সেলারের সংখ্যা বেশি এবং সেলারের স্ট্রেংথ সেখানে বেশি। তো সেক্ষেত্রে মার্কেট যখন আবার পুলব্যাক দিয়ে এই অর্ডার ব্লকের কাছে আসে, তখন যদি এখানে আমরা কোনো সাইন অফ রিভার্সাল পাই, রিভার্সাল কোনো ক্যান্ডেল পাই, এরপরে আমরা ডাউনে যেতে পারি। ডাউনে যদি যান তাহলে এটার অ্যাকুরেসি অনেক ভালো হয়, 10-এ 8-9 হয় ব্রেকার ব্লক থেকে। বুঝতে পেরেছেন? তো এই জন্য এই কয়েকটা যে ব্লক, এই ব্লকগুলো আপনাদের চেনা জরুরি। পিভট অর্ডার ব্লক,
রেঞ্জ অর্ডার ব্লক, আর হচ্ছে ব্রেকার ব্লক। ব্রেকার ব্লক থেকে আমরা অর্ডার যখন মার্কেট আবার এই ব্রেকার ব্লকে পৌঁছাবে, এখানে যদি কোনো সাইন অফ রিভার্সাল পায়, বিশেষ করে বিয়ারিশ এনগালফিং অথবা রিজেকশন কোনো ক্যান্ডেল যদি আপনি পান, সেখানে আপনি এখানে ডাউনের ট্রেড নেবেন। রিজেকশন ক্যান্ডেল হলো যে এইরকম মার্কেট এই ব্রেকার ব্লকের উপরে গিয়েছিল, যাবার পরে এই ধরনের রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে, তখন আমরা পরের ক্যান্ডেলে ডাউনে যেতে পারি। বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে যখন আপনি এই ব্রেকার ব্লক ড্র করবেন, এখানে যদি আপনি ব্রাশ ক্যান্ডেল দেখেন, তখন এটা আরও বেশি শিওর হয়। যদি দেখেন যে একটা বড় ক্যান্ডেল গিয়ে তাকে ব্রেক করেছে, তখন আপনি পরবর্তী ক্যান্ডেলে ডাউন সাইডে ট্রেড নেবেন। বুঝতে পেরেছেন? ব্রাশ ক্যান্ডেল আশা করি আমি সেদিন বুঝিয়েছিলাম আপনাদেরকে। ব্রাশ ক্যান্ডেল কিন্তু মার্কেটে অনেক ভালো কাজ করে যদি আপনি সেটা ধরতে পারেন ঠিক জায়গার মধ্যে। ওকে, আচ্ছা, তো এইটা যে ব্রেকার ব্লক, এখান থেকে মার্কেট নিচে যাবে না উপরে যাবে, এটা শিওর হওয়ার জন্য আপনারা আরএসআই ব্যবহার করতে পারেন। আরএসআই এই ক্ষেত্রে ভালো কাজ করে। আমরা যদি ইন্ডিকেটরে যাই, গিয়ে যদি লিখি আরএসআই, রিয়েল মার্কেটে যারা ট্রেড নেবেন তাদের আরএসআইটা একটু মাস্টার করা প্রয়োজন, বেশি বেশি আরএসআইটা ইউজ করা প্রয়োজন, কারণ এটা আপনাকে মার্কেটের ডাইরেকশন খুব ভালো মতো বলতে পারে। ঠিক আছে? ওকে, আমরা যদি এই জায়গায় দেখি, এইখানে এইটা হচ্ছে গিয়ে আমাদের এটা লো, আরএসআই এর লো হচ্ছে গিয়ে এইটা, এবং মার্কেটের লো হচ্ছে একটু নিচে। মার্কেট এইখান থেকে নিচে আসতেছে আর আরএসআই এখান থেকে উপরে যাচ্ছে। এর মানে হচ্ছে মার্কেটের যে ডাউন ট্রেন্ড, সেটা কিন্তু শেষের পর্যায়ে। এই যে ডাউন ট্রেন্ড, এটা যে কন্টিনিউ করবে, এই ট্রেন্ডের মধ্যে সেই রকম জোর নাই। এটাকে আমরা বলতেছি ডাইভারজেন্স। এখানে একটা ডাইভারজেন্স আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন? এই ডাইভারজেন্স যখন আপনি দেখবেন, তখন এই জায়গায় যদি কোনো অর্ডার ব্লক থাকেও, তখন আপনাকে একটু সতর্ক হতে হবে। বিকজ মার্কেট যেখান থেকে এইখানে মোমেন্টামের যে স্পিড, এটা কিন্তু কমে গেছে। ডাউন সাইডের মোমেন্টামের যে স্পিড, এটা কমে গিয়েছে। সেক্ষেত্রে এইখানে যদি আপনি অর্ডার ব্লক ইউজ করতে চান, সেখানে আপনার বাইনারিতে হয়তো বা আপনার প্রফিট হয়ে যাবে, কিন্তু ফরেক্সে যারা ট্রেড নেবেন তাদেরকেও টার্গেট থাকবে। তো এখানে যদি ট্রেড নেন, টার্গেট থাকবে এই পর্যন্ত, তখন আপনার লস হয়ে যেতে পারে। এই জন্য আরএসআইটা কম্বিনেশন করে আপনার ট্রেড করার চেষ্টা করবেন, আপনি ভালো ফলাফল পাবেন। বুঝতে পেরেছেন? ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট ডাউনে আসছিল, আসার পরে এখান থেকে, দুঃখিত, মার্কেট ডাউনে আসছিল, আসার পরে এখান থেকে হালকা পুলব্যাক দিয়েছে এই জায়গাটায়। এখানে একটা স্ট্রংলি ক্যান্ডেল তৈরি করে মার্কেট কিন্তু পুলব্যাক দিয়েছে, এবং এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আগের যেখানে রিজেকশন এরিয়া ছিল সেই জায়গায় হয়েছে, এই বিগ ক্যান্ডেলটা। আচ্ছা, তো মার্কেট যখন এখান থেকে পুলব্যাক দিয়ে আবার নিচে এসেছে, এসে আবার এটাকে ব্রেক করে দিয়েছে, এটার যে হাই, এটাকে ব্রেক করে দিয়েছে। ঠিক আছে? ব্রেক করে দেওয়ার পর মার্কেট তার অরিজিনাল যে ট্রেন্ড, সেখানে ফিরে গেছে। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের ডাউন সাইডে যেটা ছিল, পিভট যে আমরা পড়েছিলাম, সেটা ছিল এইরকম। মার্কেট আসবে, উপরে যাবে, হালকা এরকম নিচে আসবে, আবার এটাকে ব্রেক করে এরপরে তার কন্টিনিউ করবে। তো এখানে আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি। মার্কেট ডাউনে আসছিল, আবার উপরে গেল, আবার নিচে এসে আবার এটাকে ব্রেক করে দিল, এরপর নিচে চলে আসলো। তো এই যে অর্ডার ব্লক, এইটা হবে আমাদের পিভট অর্ডার ব্লক। যখন মার্কেট পরবর্তীতে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই যে অর্ডার ব্লক, এটা আমরা ড্র করেছি। যখন মার্কেট পরবর্তীতে নিচে থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে, এই অর্ডার ব্লকের আগে আমাদের দেখতে হবে অ্যাপবিজি আছে কিনা। এখানে যে অ্যাপবিজি আছে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এটা রিভার্স করেছে। ফার্স্ট টার্গেট থাকবে এক বিজিতে আমাদের কোনো ট্রেড পড়ে কিনা, আমরা কোনো ক্যান্ডেল পাই কিনা। ঠিক আছে? অ্যাপবিজিতে যখন মার্কেট প্রবেশ করেছে, আমরা এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই যে ক্যান্ডেলটা রিজেকশন ক্যান্ডেল, উপর থেকে স্ট্রংলি রিজেকশন খেয়ে মার্কেট
পুরো অনেকটা নিচে চলে আসছে। তো আমাদের এই ক্যান্ডেল আমাদের ট্রেড পড়বে 1 মিনিটের জন্য। ঠিক আছে, আমরা এটা তো ট্রেড নিব না, বিকজ এখানে রিজেকশন খেয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে যদি আমরা ট্রেড নিই এটা একটু রিস্কি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের স্ট্রংলি রিজেকশন ক্যান্ডেল এখানে থাকতে হবে উপর থেকে, অথবা ডোমিনেন্স ক্যান্ডেল থাকতে হবে ডাউন সাইডের দিকে। ঠিক আছে, তো রিজেকশন ক্যান্ডেলের পরে আমরা যখন ট্রেড নিলাম, এই ক্যান্ডেলটা একটা ডোমিনেন্স ক্যান্ডেল হলো এবং একটা এনগালফিংয়ের মতো হলো, আমরা পরবর্তী ক্যান্ডেলে একটা ট্রেড নিতে পারি। বুঝতে পেরেছেন? তো এই যে অর্ডার ব্লকগুলো, এগুলো খুব ভালো কাজ করে মার্কেটে। তো যদি কোনো কারণে এফবিজিতে আমরা এই প্যাটার্ন না পেতাম, তাহলে এই যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকে গিয়ে আমরা অবশ্যই এই ধরনের একটা প্যাটার্ন অবশ্যই পেতাম, রিভার্সাল ক্যান্ডেল। কারণ যেহেতু এটা হচ্ছে একটা পিভট অর্ডার ব্লক, তাই এইটাতে মার্কেট রেসপেক্ট করবে অন্যান্য অর্ডার ব্লকের চেয়ে বেশি, এটার পার্সেন্টেজ বেশি। বুঝতে পেরেছেন? ওকে, এতটুকু হচ্ছে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা এখানে একটা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে একটা অ্যাপবিজও দেখতে পাচ্ছি, এবং এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে। এইখানে যে অর্ডার ব্লকটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো নর্মাল অর্ডার ব্লক। বুঝতে পেরেছেন? নর্মাল অর্ডার ব্লকও ভালো কাজ করে, এটা হচ্ছে ভ্যালিড, মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্ডার ব্লক হয় এটা। আচ্ছা, এখানে একটা বিষয় আমি খেয়াল করেছি, এই যে দেখেন এখানে ক্লিয়ার একটা ডাইভারজেন্স দেখা গেছে, ক্লিয়ার। মার্কেট যখন এই ক্যান্ডেলটা তৈরি করে উপরের দিকে যাচ্ছিল, তখন নিচের দিকে ক্লিয়ার আমরা একটা ডাইভারজেন্স দেখতে পাচ্ছিলাম। যখন ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে, তখন এই ক্যান্ডেলটা অনেকে প্রফিট করেছে, খুব ভালো প্রফিট করেছে এই জায়গাতে। ঠিক আছে, তো আরএসআইটা ব্যবহার করবেন, এবং এখানে ডাইভারজেন্স যেটা, এটা একটু মাস্টার করার চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে, কোনো একটা ট্রেন্ড, এটা যে আপ ট্রেন্ডটা যে শেষ হয়ে যাবে, মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, এখন ট্রেন্ডটা যে এখানে শেষ হয়ে যাবে, এখানে আমরা কীভাবে বুঝবো? প্রথমত আমরা দেখব যে এইখানে ট্রেন্ডের স্পিড আছে কিনা। দ্বিতীয় হচ্ছে এই জায়গায় কোনো স্ট্রং রিভার্সাল ক্যান্ডেল হচ্ছে কিনা। বুঝতে পেরেছেন? তৃতীয় হচ্ছে প্রিভিয়াসলি কোনো এই জায়গায় অর্ডার ব্লক ছিল, অথবা কোনো রেজিস্ট্যান্স এরিয়া ছিল কিনা। প্রিভিয়াসলি এই জায়গাতে কোনো রেজিস্ট্যান্স ছিল কিনা। যদি রেজিস্ট্যান্স থাকে, তখন আমরা বুঝতে পারি যে এই রেজিস্ট্যান্সে গিয়ে যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল পাই, তার মানে এখানে ট্রেন্ডটা শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি দেখি যে মার্কেটের ডাইভারজেন্স দেখা যাচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেটে যে ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড, এটা ঘুরে যেতে পারে। এবং আপ ট্রেন্ড যে ঘুরে এখন ডাউন ট্রেন্ড হয়ে গেছে, এটা আমরা কনফার্ম হবো যখন আমরা দেখব চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটাইছে মার্কেট এখানে গিয়ে। ঠিক আছে, তখন আমরা বলবো যে মার্কেটে যে আপ ট্রেন্ড, সেটা আর আপ ট্রেন্ড নাই, সেটা বর্তমানে ডাউন ট্রেন্ড। যতক্ষণ পর্যন্ত চেঞ্জ অফ ক্যারেক্টার এইটা মার্কেট না করবে, ততক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ড এটা কনফার্ম যে এটা আমরা করব না, কনফার্ম আমরা ধরবো না। ঠিক আছে, আমরা এটা ধরতে পারি যে আমাদের যে আপ ট্রেন্ডের স্পিড, এই আপ ট্রেন্ডের স্পিড কমে গিয়েছে, মার্কেট কিছুটা ডাউনে আসবে, এবং ডাউনে এসে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার ভেঙে দেয়, তখন কি আমরা কনফার্ম হব যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। বুঝতে পেরেছেন? এর আগে আপনি কোনো একটা ট্রেন্ড শেষ হয়ে গেছে কিনা বা শেষ হয়ে যাবে কিনা আপনি বুঝতে পারবেন না। তো এই জন্য এই দুইটা বিষয় খেয়াল করতে হবে, আরএসআই ডাইভারজেন্স, আর হচ্ছে মার্কেটের যে অর্ডার ব্লক এবং রিজেকশন এরিয়া, রেজিস্ট্যান্স এরিয়া যেটাকে বলি আমরা প্রাইস অ্যাকশনের ভাষায়।
স্যার আপনি বলেছিলেন আরএসআই এর একটু টপিক বাকি আছে, কবে শেখাবেন? হ্যাঁ, একটুখানি টপিক বাকি আছে আরএসআই এর, যেটা বোঝালে আপনাদের আর কষ্ট করতে হবে না, সহজে বুঝতে পারবেন মার্কেটের। বোঝাবো, আমাদের আরেকটা ক্লাস হবে এসএমসি নিয়ে, সেই ক্লাসে আমরা এসএমসি শেষ করে ফেলবো। আর আরএসআই এর যে ক্লাসটা হবে সেটা যদি সেদিন সময় পাই সেদিন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ 5 সেকেন্ড আর হচ্ছে 16 কি লেভেল যেদিন দেখাবো সেই দিন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো অর্ডার ব্লক আশা করি আপনারা এখন ক্লিয়ার যে কোন অর্ডার ব্লকে আপনারা কীরকম জোর দেবেন, কীরকম ড্র করে রাখবেন। মার্কেট আমরা দেখতে পাচ্ছি, মার্কেট এখন ইউরোইউএসডি 1 আওয়ারের মার্কেট, এটা এখন এখান থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে? এখন এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটেছে কিনা বলেন? মার্কেট যে উপরে যাচ্ছে এখন চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটেছে কিনা? যারা যারা স্ক্রিনে মার্কেটটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার, তারা বলেন, জবাব দেন। স্যার পুলব্যাক এবং ইনভেস্টমেন্ট কি একই জিনিস? নো, একই জিনিস নয়। কেন নয়? এই যে দেখেন মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটায়া মার্কেট কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করতেছে, এখন মার্কেট নিচে আসতেছে, রাইট? তো যখন নিচে আসতেছে মার্কেট, এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি ট্রেড নেওয়ার সম্ভাবনা কোথায়? অবশ্যই এই জায়গায়, যেহেতু এখানে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে। তো এই জায়গায় এই সাপোর্ট যারা প্রাইস অ্যাকশন শিখেছে তাদের ম্যাক্সিমামে এই সাপোর্ট ড্র করে বসে আছে, ঠিক আছে? এবং এইখানে যে নিচে আসলে মার্কেট এই জায়গায় যে সবচেয়ে বেশি ট্রেড পড়বে, এটা যেমন আপনি জানেন, অন্যান্য ট্রেডাররাও জানে, স্মার্ট মানিও জানে। যেহেতু তারা জানে এইখানে অলরেডি অনেক পেন্ডিং ট্রেড আছে, অথবা এখানে মার্কেট আসলে এখানে যে প্রচুর পরিমাণ ট্রেড পড়বে এটা তারাও জানে। আর এখানে প্রচুর পরিমাণে ট্রেড পড়া মানে কি? তাদের স্টপ লসটা নিচে থাকা, রাইট? আর নিচে স্টপ লস থাকা মানে কি? লিকুইডিটি নিচে থাকা। তো যেহেতু এখানে প্রচুর পরিমাণ লিকুইডিটি থাকবে, তাই তারা এইখানে এসে ট্র্যাপ করবে, আর ট্র্যাপটাকেই আমরা বলতেছি ইনডিউসমেন্ট। বুঝতে পেরেছেন? এতটুকু জায়গা হচ্ছে পুলব্যাক, আর পুলব্যাক যেদিকে দেয় তার নিচে যে সাপোর্ট থাকে অথবা রেজিস্ট্যান্স থাকে, সেই ফার্স্ট জায়গাটাকে আমরা বলতেছি একটা ইনডিউসমেন্ট এরিয়া। কেন এটা ইনডিউসমেন্ট এরিয়া? কারণ এই জায়গায় যেহেতু সবার টার্গেট মার্কেট এখানে আপসাইড মুভ করতেছে, তো এখানে আসলে মার্কেট আপসাইডে ট্রেড পড়বে মানুষ। এই যে এরিয়াটা, এটা হচ্ছে তাদের সিলেকশন এরিয়া। তো যেহেতু এখানে প্রচুর পরিমাণ ট্রেড পড়বে, তাই এই জায়গার লিকুইডিটিটা, অর্থাৎ যারা ট্রেড নিয়েছে তাদেরকে মার্কেট থেকে আউট করে দেওয়ার জন্য এই জায়গায় একটা ট্র্যাপ সৃষ্টি করবে এসএমসি, এটার প্রবাবিলিটিও বেশি। এইখানে যেমন মার্কেটে মানুষ ট্রেড নেওয়ার প্রবাবিলিটিও বেশি, তাই এইখানে এসে মার্কেটে ইনডিউসমেন্ট ক্রিয়েট করবে। ইনডিউসমেন্ট মানে কি? একটা ট্র্যাপ। যেমন এখানে এসে আপনাকে একটা বুলিশ এনগালফিং দিল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল দিল, দুইটা শক্তপোক্ত ক্যান্ডেল বানাইলো, ওইটা দেখার পরে যারা এখানে এন্ট্রি করে নাই তারাও নতুন এন্ট্রি নেবে এই জায়গায়, তখন আরও বেশি এই জায়গায় লিকুইডিটি তৈরি হলো। এরপরে আমরা দেখব যে মার্কেট একটু নিচে এসেছে, এসে আবার ব্রেক করে উপরে চলে গেছে। বুঝতে পেরেছেন? তাই বলতেছি যে যখন আপনারা এখন মার্কেট পুলব্যাক দিয়ে এখানে আসতেছে, তো এই জায়গায় সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হচ্ছে মার্কেট এইখানে আসলো, আসার পর যদি আপনি দেখেন এই কিছুটা উপরে গিয়ে লিকুইডিটি নিয়ে এরপরে ব্রেক করেছে, তখন আপনি এই জায়গায় ট্রেড নেওয়ার চিন্তা করতে পারেন। তখন আপনার ট্রেড লস হবে না, আপনি এখানে প্রফিট মেক করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো যেহেতু এখানে প্রচুর পরিমাণে ট্রেড পড়বে, তাই এটাকে আমরা বলতেছি ইনডিউসমেন্ট এরিয়া। তাই এই জন্য এই যে পুলব্যাক এইটা আর ইনডিউসমেন্ট এটা কিন্তু আলাদা বিষয়। বুঝতে পেরেছেন? আর পুলব্যাক, রিটেস্ট এই বিষয়ে আইডিয়া থাকা প্রয়োজন আপনার। ওকে, এই জায়গায় দেখেন এতটুকু জায়গা, এটা ছিল মার্কেটের আরএসআই এর হাই, এইটা, আর এইটা হচ্ছে মার্কেটের হাই। এখান থেকে মার্কেট কিন্তু উপরে গেছে, বাট এখান থেকে আরএসআই কিন্তু নিচের দিকে আসতেছে, মানে মোমেন্টামের স্পিডটা যে কমে গেছে, এটা কিন্তু এই দুইটা ক্যান্ডেলের মধ্যে আমরা বুঝতে পেরেছিলাম। এই জায়গায় হালকা ছোট একটা ডাইভারজেন্স এখানে ক্রিয়েট হয়েছে, এবং সেই কারণে মার্কেট কিন্তু নিচে চলে আসছে, উপরে যাইতে পারে না। অর্থাৎ এই যে হাই, এটা ক্রস করতে পারে নাই,
বিকজ এটা ক্রস করার জন্য যে শক্তি, যে পটেনশিয়াল দরকার মার্কেটের, সেই স্ট্রেংথ তার নাই। এবং এটা কীভাবে বুঝলাম? RSI ডাইভারজেন্স দেখে। তো ডাইভারজেন্স কিন্তু হিউজ একটা ইম্প্যাক্ট ফেলে মার্কেটে। এটা আপনারা প্রতিদিন একটা না দুইটা এই ডাইভারজেন্সের উপরে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা আপনাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, তো এখানে যেহেতু মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটাইছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বসও ক্রিয়েট হয়ে গেছে, আপ ট্রেন্ডের দিকে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়ে গেছে এবং এইখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করতেছে। বুঝতে পেরেছেন? তো এখানে যে আপ ট্রেন্ড, এটা আমরা বলতে পারি যে হ্যাঁ, মার্কেট এখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে চলে গেছে। এখন আপ ট্রেন্ড কতটুকু কন্টিনিউ করবে, কোথায় আপ ট্রেন্ড শেষ হবে, সেটা আমরা আবার এর ডাইভারজেন্স দেখে বুঝতে পারবো। আপাতত RSI বলতেছে যে মার্কেটের এই হাই, এই আগের হাই থেকে এই হাই উপরে, অর্থাৎ এখানেও মার্কেট উপরে যাচ্ছে, এইখানেও মার্কেট উপরে যাচ্ছে। তো মার্কেট এখনও যে স্ট্রেংথ রয়েছে এটা আমরা বুঝতে পারতেছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর এখানে একটা হালকা ডাইভারজেন্স আমরা দেখতে পেয়েছিলাম এই জায়গা থেকে, সেই কারণে এখানে আমরা দুইটা রেড ক্যান্ডেল দেখতে পেয়েছি শক্তপোক্ত। ঠিক আছে ইমরান ভাই। হ্যাঁ, চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে ঘটেছে। এখন চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটলে মার্কেট যে ট্রেন্ড, অর্থাৎ মার্কেটের যে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, এটা আপনি বুঝতে পারবেন। স্যার যদি প্রথম অবস্থাতে চলে যায়, কোনটা প্রথম অবস্থাতে চলে গেলে? আপনি কোন প্রশ্নটা করতেছেন এটা একটু স্পেসিফাই করে বলেন। কোনো ইনভেস্টমেন্ট তৈরি না করে প্রথম অবস্থাতে চলে গেলে কি করব? ভালো প্রশ্ন করেছেন আপনি। এখন ইনভেস্টমেন্ট মার্কেট কতবার তৈরি করে, কতবার তৈরি করে না, এটা আপনাকে ট্রেড করে বের করতে হবে। আপনি এই যে মার্কেট আপ ট্রেন্ড মার্কেট তো আজকে প্রথমবার দেখতেছেন, এরকম তো না। এরকম তো না। আপ ট্রেন্ড মার্কেট আপনি যখন যেদিন থেকে মার্কেট জানেন যে এটা মার্কেট উপরে দিয়ে গেলে আপ ট্রেন্ড, নিচে দিয়ে গেলে ডাউন ট্রেন্ড, সেদিন থেকে আপনি মার্কেট সম্পর্কে আইডিয়া হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার এভাবে যদি যায় তাহলে এটা আপ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ডে কীভাবে ট্রেড নিতে হয় সেটা আপনি জানেন। এখন আপনার কাজ হচ্ছে মার্কেটের এই যে জায়গাটা, এরকম জায়গায় ট্রেড নেওয়া। ধরেন আপনি 10 বার ট্রেড নিলেন। এখন 10 বার ট্রেড নেওয়ার পরে এই জায়গাটাতে কী ঘটেছে সেটা আপনাকে অবজার্ভ করতে হবে। করার পর আপনি কি দেখলেন? যদি দেখেন যে 10 বারের ভেতরে আপনি যেটা মার্কেটে পেলেন, আপনি যেটা মার্কেটে নিজে পেলেন, আপনি সেটাই বিলিভ করবেন। বুঝতে পেরেছেন? 10 বারে যদি আপনি দেখেন যে 6 থেকে 7 বার মার্কেট ইনডুসমেন্ট তৈরি করতেছে, আপনি যেহেতু বাইনারিতে ট্রেড করেন, আপনি হয়তো একটা বুলিশ এনগালফিংয়ের পরে একটা ছোট গ্রিন ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল পেয়ে আপনি প্রফিট করলেন। কিন্তু পরবর্তীতে মার্কেট কী করতেছে সেটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, পুরোটা অবজার্ভ করতে হবে। 10 বারের মধ্যে আপনি যদি দেখেন 6 থেকে 7 বার আপনার নিজের চোখে এরকমটা ঘটতেছে যে মার্কেট ইনডুসমেন্ট ক্রিয়েট করে উপরে যাচ্ছে, তার মানে ওই জায়গায় আপনার জন্য ট্রেড নিতে হবে ইনডুসমেন্টের পরে। ওকে, অর্থাৎ আপনি যত দিন দেখবেন যে মার্কেট আপের দিকে যাচ্ছে এবং মার্কেট এই দিকে ফিরে আসতেছে, যেহেতু আপনার প্র্যাকটিস করা আছে এই জায়গায়, তো আপনি ট্রেড নেবেন মার্কেট যখন এখানে এসে ইনডুসমেন্ট তৈরি করে উপরে যাবে তখন। ঠিক আছে? যদি না হয় আপনি এরিয়া বাদ দিবেন।
কারণ আপনার দরকার ছোট ব্যালেন্সটা গ্রো করা, এবং ছোট ব্যালেন্সটা গ্রো করার জন্য সবচেয়ে হাই প্রবাবিলিটি ট্রেড যেটা আপনি নিজে করেছেন, আপনি সেটাই ফলো করবেন। ব্যালেন্সটা যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টে পৌঁছাবে, তখন আপনি হাই রিস্ক নিতে পারেন। আবার সেটা হবে ক্যালকুলেটেড রিস্ক। ওকে, $1K দিয়ে কিভাবে স্টার্ট করলে সব থেকে বেটার হবে, সেই জন্য ডেইলি টিপি প্লাস এসএল কেমন হতে পারে। আমি কিন্তু প্রায়ই একটা জিনিস বলি, আপনারা যে ডলারটা ডিপোজিট করবেন সেটার আগে একটু তাড়াহুড়া করবেন না। আপনি তাড়াহুড়ো করে আপনার ডলারটা লস হয়ে গেলে পরে আপনার শান্ত হয়ে লাভ নেই, পরে এমনিতে আপনি শান্ত হবেন। আমি বহুত মানুষকে দেখেছি তারা ডলারটা লস করার পর শান্ত হয়ে গিয়েছে। তো তাড়াহুড়া না করে একটু ওয়েট করেন। যেই ডলারটা আপনি ডিপোজিট করবেন সেইটা আগে ড্যামোতে ডিপোজিট করেন, মানে ড্যামোতে সিলেক্ট করে আপনি ট্রেড নেন। আপনি $1000, এটা ব্যক্তিগত এক একজনের পার্সন বেঁধে আপনার ট্রেডের কনফিডেন্স, আপনার ট্রেডের এরিয়া, ট্রেডের অভিজ্ঞতা থেকে আপনি এটা সিলেক্ট করতে হবে। তো $1K যদি আপনি এখানে ইনভেস্ট করেন, $1000, বাংলা টাকায় 1,00,000 টাকার উপরে, কিন্তু ডলারে এটা $1000। ডলারে হিসাব করলে এটা খুব বেশি অ্যামাউন্ট নয়, বুঝতে পেরেছেন? তো $1K দিয়ে ফার্স্ট যে কাজটা আপনার করতে হবে, এখন এটা আমার $500 আমি এক ট্রেডে আমি নিয়ে দিতে পারবো, আমার অ্যাবিলিটি আছে, আপনার নাই। আপনাকে যেটা করতে হবে, $1K ডেমোতে সিলেক্ট করতে হবে। $1K ডেমোতে সিলেক্ট করে প্রথম 1 মাসে আপনি চেষ্টা করবেন $1000 দিয়ে $250 থেকে $300 মতো আয় করা প্রথম মাসে। ঠিক আছে, এটা চেষ্টা করবেন, এটা যে হতেই হবে তা না, $200 নিচে হলেও সমস্যা নেই, কিন্তু 250 থেকে 300 এটা আপনি ম্যাক্সিমাম টার্গেট নিতে পারেন $1K দিয়ে 1 মান্থে। এটা ক্যালকুলেটিভ। ঠিক আছে, এখন ডেইলি কত ডলার করে পড়ে, আপনি যেহেতু রিয়েল মার্কেটে ট্রেড নেবেন, ডেইলি কত ডলার করে পড়ে সেটা আপনি ভাগ দেবেন। ভাগ দেওয়ার পরে যেই ডলারটা আসে সেই ডলারটা নিয়ে আপনি ড্যামোতে 1 মাস প্র্যাকটিস করে যাবেন, আপনার টার্গেট ফুলফিল হয় কি না। যতদিন পর্যন্ত আপনি 1 মাসে ড্যামোতে $1K দিয়ে মাস শেষে প্রফিটে না থাকবেন, $200 থেকে $300, ততদিন পর্যন্ত আপনি প্র্যাকটিস করবেন। কোথায় কি ভুল আছে নোট করবেন। এরপরে যখন হয়ে গেল তখন আপনি রিয়েল ডলারে আসবেন। বুঝতে পেরেছেন? আর $1K যে আপনি ডিপোজিট করবেন, অবশ্যই আপনি আগে প্র্যাকটিস করেছেন, প্র্যাকটিস করে একটা কনফিডেন্স পেয়েছেন বিদায় হিউজ অ্যামাউন্ট অফ ডলার আপনি এখানে ডিপোজিট করতে যাচ্ছেন, রাইট? সো কনফিডেন্সের এরিয়াটা, হ্যাঁ, ইউরো জিপিপি, ইউরো ইউএসডি, এটা কোন দিনের? দেখেন, এখানে যারা ডিসিপ্লিন বলেন, ট্রেডিং রুলস বলেন, তারাই ফলো করতে পারবে যাদের পারপাস ঠিক আছে। ঠিক আছে, প্রথমত প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। আপনি ট্রেডিং এসেছেন, আপনার নিজস্ব কোনো কারণ আছে, লক্ষ্য আছে। সে পারপাস কার কত শক্ত সেটা বলে দেবে সে ট্রেডিংয়ের জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারবে, কতটুকু ধৈর্য ধরতে পারবে, এবং কতটুকু সে কষ্ট বিয়ার করতে পারবে। পারপাস। তো আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি ট্রেডিংয়ে কেন আসলেন, এবং ট্রেডিং থেকে আপনি কি আউটপুটটা পেতে চান, সেটা 1 মাসে কত, 1 বছরে কত। যদি আপনি ধরেন ট্রেডিং থেকে $1,00,000 12 মাসে ইনকাম করতে চান, ট্রেডিং থেকে 1 বছরে $1,00,000 না, আপনি 1 সপ্তাহে, 1 দিনে, 1 মাসেও ইনকাম করতে পারবেন, কিন্তু শুরুতে আপনার টার্গেট হচ্ছে যে 1 বছরে $1,00,000। যেহেতু আপনার নতুন অবস্থায়, আচ্ছা $1,00,000 ধরলাম না, ধরেন আপনি $20,000 ধরলাম আমি, $20,000।
এক মাসে না 12 মাসে আপনি $20,000 এখান থেকে ইনকাম করবেন 1 বছরে। এটা হচ্ছে আপনার টার্গেট। তো এটা পসিবল, 20K এটা পসিবল। $20,000 দিয়ে $20,000 12 মাসে ইনকাম করা ট্রেডিংয়ে পসিবল। এখন এই $20,000 জন্য আপনি কত ডলার নিয়ে নামতে পারবেন, সেটা আগে সিলেক্ট করতে হবে। অথবা আপনার কাছে কত ডলার আছে সেই ডলার দিয়ে 12 মাসে কতটুকু টার্গেট নেওয়া পসিবল সেটা আপনি বের করবেন। এটা বের করার একটা সুন্দর নিয়ম হচ্ছে, প্রথমে আপনি ধরেন $500 দিয়ে স্টার্ট করবেন। তো $500 হাফ হচ্ছে গিয়ে $250। $250 40% আপনি নেবেন। 40% যদি হিসাব করেন তাহলে $180 অথবা $190 হতে পারে। এটা হবে আপনার প্রথম 1 মাসের টার্গেট। এখন 190 প্লাস হচ্ছে 500 হয়ে গেল কত? $690। $690 দিয়ে আপনার টার্গেট হবে কত? যদি $700 হয় তাহলে 350, $345। এইখান থেকে আপনি $45 বাদ দেন, $300 হবে আপনার নেক্সট মাসের টার্গেট। এভাবে আপনার কম্পাউন্ডিং করে বের করতে হবে, এটা অ্যাচিভেবল হবে। আমরা লক্ষ্য কখন পূরণ করতে পারি না? যখন সেটা অর্জনযোগ্য না হয়। $500 আপনার টোটালে আছেই, এটা দিয়ে ছোট করে গ্রো করতে হবে। এভাবে আপনি 6 মাস একটু কষ্ট করতে হবে আপনাকে। 6 মাস পরে দেখবেন আপনার প্রত্যেক মাসের টার্গেট থাকতেছে $1,500 মতো। বিষয়টা যখন 1 বছর পরে চলে যাবে, আপনার প্রতি ডেইলি টার্গেট থাকবে আপনার ধরেন $150 থেকে $200 মতো। কম্পাউন্ডিংয়ের মজা হচ্ছে এইরকম। আমরা হয়তো শুরুতে $500 দিয়ে $20,000 প্রফিট করতে পারবো না। যদি কপাল ভালো থাকে হয়ে যায়, অনেকের লাখ বেলকি লাখ, কিন্তু এটা কিন্তু ট্রেডিংয়ের নিয়ম নয়। ট্রেডিং হচ্ছে a set of rules। প্রথমে আপনি যেটা করবেন, $500 দিয়ে 1 মাসে আমি কত আয় করতে পারবো বা পসিবল, যেহেতু এটা ট্রেডিং, অন্যান্য প্ল্যাটফর্মের থেকে ট্রেডিংয়ে একটু দ্রুত আয় করা যায়, পার্সেন্টেজ বেশি এটা টার্গেট নেওয়া যায়। সেক্ষেত্রে $500 50% থেকে আমি 40% নিলাম। প্রথমে ভাগ করলাম সমান ভাগে, $250 আসলো, এটার আমি 40% নিলাম। 40% নিয়ে আমি 22 দিন যদি ট্রেড করি, 22 দিন প্রতিদিন কত করে পড়ে, এইটা হচ্ছে গিয়ে আপনার জন্য অ্যাচিভেবল। আপনার বর্তমানে যে নলেজটা আছে এটা দিয়ে আপনি অ্যাচিভ করতে পারবেন। যদি দেখেন এই টার্গেটটাও আপনি ফুলফিল করতে পারতেছেন না, তাহলে আপনার ল্যাক অফ নলেজ। এখন আপনার নলেজ আছে তাও আপনি পারতেছেন না, ল্যাক অফ প্র্যাকটিস। নলেজ আছে, প্র্যাকটিস আছে, তাও আপনি পারতেছেন না, তাহলে ইমোশন কন্ট্রোলের দিকে ফোকাস করতে হবে। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা বিষয় সিস্টেম থাকতে হবে আপনার। বাইনারি বলেন, ফরেক্স বলেন, একটা সিস্টেম থাকতে হবে। তো এই সিস্টেমটা আপনাকে ক্রিয়েট করতে হবে। যখন আপনি প্রতিনিয়ত একটা সিস্টেমের মধ্যে থাকবেন, সব কিছু আপনার কন্ট্রোলে চলে আসবে। আপনি ইমোশন বলেন, মানি ম্যানেজমেন্ট বলেন, আপনার ট্রেড প্লেস করার, কয়টা ট্রেড প্লেস করবেন, এগুলো সব নিয়ন্ত্রণে চলে আসবে। আপনার কাছে একটা টার্গেট আছে, টার্গেট যাওয়ার জন্য আপনার কাছে একটা সিস্টেম আছে। এখন শুধু কাজ হচ্ছে রেগুলার সেই সিস্টেম ফলো করা। ওকে, এভাবে যখন আপনি ট্রাই করবেন, প্রথমে 1 মাস 2 মাস একটু কঠিন মনে হবে, এরপর আপনি সিস্টেমে চলে আসবেন। এটা হচ্ছে গ্রোথের একটা ফর্মুলা, একটা সিক্রেট ফর্মুলা আপনি বলতে পারেন। হাউমাউ করে এখানে এসে হয় না। অনেককে দেখেছি উঠে গেছে, অনেককে দেখেছি নেমে গেছে। কিন্তু পার্মানেন্ট যদি থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই সিস্টেম তৈরি করে আপনাকে চলতে হবে। এরপর আমি বলি, আপনার $20,000, কিন্তু $20,000 আপনার 12 মাসে লাগবে। এখন আপনি 9 মাস ট্রেড করেছেন, 6 মাস ট্রেড করে দেখেন $7,000 হয়ে গেছে। এরকম ডলার যখন হয়ে যাবে, সবার আগে আপনার এই $7,000 দিয়ে কন্টিনিউ করবেন কি না, নাকি, যেহেতু এই $7,000 কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ মানি, এই $7,000 যখন আপনার অ্যাকাউন্টে থাকবে, তখন আপনার উপর যদি কোনো ঋণের বোঝা থাকে,
কাউকে হাওলাত করে নিয়ে নেওয়া, বা যেটা আপনার এক মাসের মধ্যে আপনার উপর প্রচুর চাপ আসবে, তখন বেস্ট হচ্ছে $7,000 দিয়ে ট্রেড কন্টিনিউ করে 20,000 টার্গেট ফিল আপ করার থেকে $7,000 উইথড্র দিয়ে আমার আগে এই নিডগুলো ফিল আপ করা। যদি ঋণ থাকে, ওপরে চাপ থাকে, সেগুলো আগে সিস্টেমেটিকভাবে শেষ করে দেওয়া। অ্যান্ড সবগুলো ঋণ টিন দিয়ে আপনার থাকলো আবার $500, তখন $500 দিয়ে আপনি রিল্যাক্সে আবার ট্রিট করেন। বুঝতে পেরেছেন কেন এটা বলতেছি? আপনার মাথায় যদি পারিপার্শ্বিক চাপ থাকে, ট্রেডিং থেকে ইনকাম করে যদি আপনার সংসার চালাতে হয় এই অবস্থায়, প্রথম অবস্থায়, তাহলে আপনার অনেক অনেক ডিফিকাল্ট হবে। শুরুতে আপনাকে স্টার্টই করতে হবে এক্সট্রা মানি দিয়ে। এক্সট্রা মানি হচ্ছে মাস শেষে যেই টাকাটা থাকে, ঠিক আছে? যারা চাকরি করেন, যারা অন্যান্য ব্যবসা করেন, এরপর হচ্ছে যারা স্টুডেন্ট, যারা টিউশনি করেন, মাস শেষে আপনি পান ধরেন 30,000 টাকা বা 25,000 টাকা আপনি পান, ধরলাম 20,000 টাকা আপনি পান। বর্তমানে আপনার যে জীবনমান, জীবনযাত্রা, আপনার যে লাইফস্টাইল, সেইটা এবং আপনার ফ্যামিলি মেনটেন করে 15,000 টাকা চলে যায়। 5,000 টাকা যে থাকে, সেই 5,000 টাকা আপনি এখানে ইনভেস্ট করতে পারেন, এটা এক্সট্রা টাকা। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা অনেকেই আছি যাদের যারা ম্যাক্সিমাম ফ্যামিলি হচ্ছে মাইনাসে। বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলি থাকে ঋণের বোঝা কাঁধে নিয়ে। ব্যাংক থেকে লোন থাকতে পারে, ধার হাওলাত করা থাকতে পারে, বা ঋণ থাকতে পারে। কারণ আমাদের যারা গার্জিয়ান ছিলেন প্রিভিয়াসলি, যাদের বাবা মা এডুকেটেড, তারা তো পার পেয়ে গেছেন, তারা তো জানেই। কিন্তু যারা মিডল ক্লাস ফ্যামিলি, লোয়ার মিডল ক্লাস আমি বলবো, তারা ম্যাক্সিমাম বাবা মা এডুকেটেড না, ঠিক আছে? তো তারা ওই মানি ম্যানেজমেন্টের যে একটা বিষয়, তাদের মাথায় সেটা নাই। তো তারা বিভিন্নভাবে টাকা এদিক সেদিক করে, যে যে বিষয়গুলো প্রয়োজন নাই জীবনে সেগুলো ক্রয় করে, বা না বুঝে যে কোনো একটা ভাবে আপনার ফ্যামিলিতে একটা ঋণ নিয়ে সে ঝামেলা পাকাই দিছে, ঠিক আছে? অনেকেই আছে। আর সেদিন একজনের সাথে কথা বললাম, তার ফ্যামিলিতে প্রায় 15 থেকে 20 লাখ টাকা ঋণ। এখন বাবা মা কী কারণে যে ঋণ করেছে এটা মানে বলতেই পারে না, ঠিক আছে? ঋণ যদি কারোর কাছে থাকে, ঋণ কিন্তু অনেক দ্রুত বেড়ে যায়। আপনি যদি ওই বাবদ তো ইনকাম করতে না পারেন, তাহলে দ্রুত বেড়ে যায়। তো এত টাকা ঋণ হয়েছে, কীভাবে কোত্থেকে হয়েছে সেটাও মনে নাই। এখন তারা বলতেছে, তা সে বললো যে আমার আব্বা আম্মা বলতেছে যেহেতু তোমাকে পড়াশোনা করাইছি, তো এখন সব হচ্ছে তোমার উপর। বুঝতে পেরেছেন? এখন ঋণটা তাকে পড়ায় করেছে, নাকি সবাইকে খাওয়ায় করেছে, না কী কারণে করেছে, অনেকেই জানে না। ফ্যামিলি অনেক থাকতে পারে। তো আপনার প্রথম কাজ হচ্ছে, যেহেতু আপনার ফ্যামিলিতে আপনি প্রথম যিনি হবেন, যে আপনার ফ্যামিলিতে একজন আদর্শ মানুষ বা রিচেস্ট মানুষ আপনাকে বলতে পারেন, ফ্যামিলি যে মিডল ক্লাস বা দরিদ্রতা, এটা আপনি ভাঙতে চলেছেন। আর আপনার ভাঙা উচিত, যেহেতু আপনি অনেক কিছু জানেন। ডিজিটাল যুগে এসে আপনার কাছে এই পাওয়ারটা আছে, এই পটেনশিয়ালটা আছে, এই হোপটা আছে যে আই এম দ্য পারসন যে আমার ফ্যামিলিটাকে এই যে দরিদ্রতা থেকে টেনে নিয়ে একটু ফিনান্সিয়াল ফ্রিডমের অবস্থাতে নিয়ে যাবে। এই পটেনশিয়াল আপনার ভিতরে থাকতে পারে। হ্যাঁ, তো এই পটেনশিয়ালটা কাজে লাগায়া আপনি আপনার ফ্যামিলিটাকে একটা ভালো জীবন দিতে চান। তো এই জন্য আপনাকে একটু শুরুতে সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে। অনেক হিসাব নিকাশ, অনেক স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। ওকে? কারণ এমনিতেই কারো ফ্যামিলিতে মহান হওয়া যায় না। একজন আদর্শ মানুষ এমনিতে হওয়া যায় না। এটার পিছনে অনেক ত্যাগ লাগে, মহত্ব থাকা লাগে। তো আপনাকে সেভাবে উঠতে হবে। আচ্ছা, থ্যাঙ্কস ভাইয়া, ভালো লাগলো। লাস্ট উইকে ডেমোতে $500 দিয়ে অনেকে $217 প্রফিট করলাম। টোটাল $717 আছে এখন। রেশিও 63% ভাইয়া। হ্যাঁ, এটা তো 1 সপ্তাহ হয়েছে, এখন আপনাকে 1 মাস ট্রাই করতে হবে। হ্যাঁ, দেখেন আপনার ইমোশন নিয়ে কি কি জিনিসগুলো চলে 1 মাসের ভিতরে। স্যার, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে একটু বলেন। আজকে 11টা, কত কত মিনিট হয়েছে দেখি তো। স্যার, রেকর্ড ক্রাশ করবে, 1 আওয়ারের উপরে রেকর্ডটা হয়ে গেছে, দেখি তো। হ্যাঁ, আজকে অনেক রেকর্ড হয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে কথা বলবো না, আমি মনে করাই দিয়েন কালকে। কালকে না, কাল দিন পরে আর কি, একদিন পরে ক্লাস হবে আপনাদের। ঠিক আছে কায়েস ভাই?
ভাই মাসুদ ভাইয়ের থেকে আইডিটা নিয়ে আমাকে একটু ট্রেড করার ব্যবস্থা করে দেন না ভাই প্লিজ। ও কিন্তু ভালো প্রফিট করতেছে বুঝছেন সুমন ভাই, ও ভালো প্রফিট করতেছে, আমার অ্যাফিলিয়েটে প্রায় $3100 মাইনাসে। ভালো প্রফিট করতেছে, ওই জন্য ওরা আটকাই দিছি না। কারণ অনেকেই আছে একটা ট্র্যাকে যদি থাকে, একটা ফ্লোতে যদি থাকে, তখন সে ভালো প্রফিট করতে পারে। যে কোনোভাবে একটা সিস্টেম করে দেন। আচ্ছা এই বিষয়ে কথা বলবো আপনার সঙ্গে। ও দেখি ওর সাথে কথা বলি। এখন তো ট্রেড করছে না, রিয়েল মার্কেটে ট্রেড করে। শনিবার রবিবার তার বন্ধ থাকবে এবং শুক্রবার আমি একটা টার্গেট দিয়ে দিই ছোট করে, যেহেতু শুক্রবার একটু ভলাটিলিটি বেশি থাকে মার্কেটে, তো সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হয়। স্যার ফিউচার ট্রেড কি, আর কেন ফিউচার ট্রেড কেন করা উচিত? আচ্ছা এই বিষয়ে আপনাকে বলবো না, সমস্যা নেই, আজকে সময় নেই ভাই। হ্যাঁ আজকে এখানে রাখলাম ক্লাসটা। আপনাদের এছাড়াও আর যা যা কিছু জানার প্রয়োজন পড়ে আপনারা আমাকে জানায় রাখবেন আগে ভাগে, বোনাস ক্লাসে আমি আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে এখানে রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।